সমুদ্রের একেবারে গভীরে এমন কিছু লুকিয়ে আছে যার অস্তিত্ব মানুষ কল্পনাও করতে পারেনি। 1972 সালে নরওয়ের সমুদ্রে দেখা গিয়েছিল এক বিশাল রহস্যময় ছায়া, যার দৈর্ঘ্য ছিল 200 মিটারেরও বেশি। নৌবাহিনী সেটাকে প্রথমে সাবমেরিন ভেবেছিল, কিন্তু কয়েক দশক পর সেই একই এলাকায় ঘটতে শুরু করে একের পর এক অস্বাভাবিক ঘটনা। জলের নিচে শোনা যাচ্ছে অদ্ভুত শব্দ, নৌকা ফিরে আসছে খালি অবস্থায়, আর গভীর সমুদ্র থেকে উঠে আসছে এমন এক প্রাণীর চিহ্ন যার কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর সঙ্গে মেলে না। নরওয়ের এই জায়গাকে নিয়ে বহু পুরনো লোককথা আজও প্রচলিত আছে। শত শত বছর আগে এখানকার জেলেদের মধ্যে এমন এক সামুদ্রিক দানবের গল্প ছড়িয়ে পড়েছিল, যার বিশাল বিশাল সুর নাকি জাহাজ পর্যন্ত গভীর জলের নিচে এক নিমেষে টেনে নিয়ে যেতে পারত। আশ্চর্যের বিষয় হলো, এই জায়গাকে ঘিরে থাকা পৌরাণিক গল্পগুলো শুধু গল্পের বইতেই থেমে নেই, প্রতিনিয়ত সেখানে অদ্ভুত ঘটনা ঘটেছে। আর যদি সত্যি এই গভীর অন্ধকার জলের নিচে এমন কিছু থেকে থাকে যার অস্তিত্ব মানুষ কেবল লোককথায় কল্পনা করেছিল, আর যদি কোনোদিন একদিন মানুষের তৈরি প্রযুক্তি সেই অজানা রহস্যকে জাগিয়ে তোলে, তাহলে কি হবে? সাল 1972 শুরু হয় অনেক পুরনো একটা রিপোর্ট দেখিয়ে। নরওয়ের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল সগ্নেফিয়র্ড, এই এলাকার মানুষেরা সমুদ্রে একটি অদ্ভুত এবং খুব বড় জিনিস দেখার দাবি করেছিল, যার ছায়া খুব দ্রুত নড়াচড়া করত এবং যা থেকে ঢেউ উঠে নৌকাগুলোকে কাঁপিয়েও দিত। যদিও সেই বড় প্রাণীটিকে আসলে কেউ সামনে থেকে দেখতে পায়নি, কিন্তু স্থানীয়দের কথা অনুযায়ী সেটি প্রায় 200 মিটারের চেয়েও বেশি লম্বা ছিল। মানুষের ভয়ের কারণে সরকার নৌবাহিনীকে নরওয়েজিয়ান সমুদ্র পরীক্ষা করতে পাঠিয়েছিল, কিন্তু তাদের মনে হয়েছিল সেটি কেবল একটি সোভিয়েত সাবমেরিন ছিল। যদিও এই বিশাল সমুদ্রে ওই রহস্যময় জিনিসটি কি সেটা জানা খুবই মুশকিল ছিল, আর এটাই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কেটে যায় অনেক কয়েকটা বছর। 2020 সালে দুটি ছেলে তাদের জেটস্কি নিয়ে প্রচণ্ড গতিতে জলের উপর ঘুরে বেড়াচ্ছে। তারা জোরে জোরে চিৎকার করছে এবং তাদের আওয়াজ পাহাড়ে রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে। এই সব কিছুতে দুজনেই বেশ খুব মজা করছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। উপরে দুজনে কোনো কিছুই টের পায় না, জেটস্কি চালিয়ে আনন্দ করতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ স্থির জল ঘুরতে শুরু করে। এবং সেই কালো জলের রহস্য আবারও ওই জলের গভীরেই হারিয়ে যায়। শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটল কেউ কিছুই জানতে পারে না। সেই সময় সমুদ্রের নিচে একজন জীববিজ্ঞানীকে দেখানো হয়, জোহানা। হাইড্রোফোন ডিভাইসের মাধ্যমে সে কিছু অদ্ভুত রহস্যময় সাউন্ডের পরীক্ষা নিরীক্ষা করছিল। আর এটাই তার কাজ, সমুদ্রের নিচে প্রাণীদের আওয়াজ শুনে তাদের পরিস্থিতি অনুমান করা, বিশ্লেষণ করা। তবে আজ কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে, যেটা কোনো সামুদ্রিক প্রাণীর মনে হচ্ছিল না। তখনই তার সিনিয়র লারসান তাকে জানায় খুব তাড়াতাড়ি তাকে নরওয়ের একটি খাড়িতে তদন্ত করতে যেতে হবে, কারণ গত কিছুদিন ধরে এই এলাকায় বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। মানুষজন কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে যাচ্ছে। এমনকি অদ্ভুতভাবে সমুদ্রের বহু মাছ নিজে থেকেই জল থেকে বাইরে বেরিয়ে তীরে চলে আসছে, যেন তারা সমুদ্রের গভীরে থাকা কোনো বিপদ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তবে এই রহস্যের কারণ স্থানীয়রা কেউই বুঝতে পারছিল না। রহস্যের সন্ধান করতে জোহানা নরওয়ের সেই খাড়ির কাছে অবস্থিত একটি ছোট্ট জেলেদের গ্রামে গিয়ে পৌঁছায়। তার সন্দেহ ছিল যে সমুদ্রের ভিতরে ব্যবহৃত সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজির কারণে এই সব ঘটতে পারে, এবং হয়তো তার থেকেই সমুদ্রের নিচে কোনো গোলমাল হচ্ছে। অন্যদিকে সেখানকার একটি বড় ফিশ ফার্মের মালিক মিস্টার জাস্টিনকে দেখানো হয়। কিছু বিদেশি ব্যবসায়ীকে সে তার ফিশ ফার্ম দেখাচ্ছিল। সে খুব গর্বের সাথে জানায় এটি বিশ্বের সবচেয়ে গভীর ফিয়র্ড, অর্থাৎ সামুদ্রিক খাড়ি, যার গভীরতা প্রায় 1300 মিটার। আর এই জায়গাতেই বিশ্বের সবচেয়ে ভালো স্যালমন মাছ লালন পালন করা হয়। আর তাদের কোম্পানির কাছে এমন এক নতুন প্রযুক্তি রয়েছে যার ফলে মাছ সবসময় সুস্থ থাকে এবং তাদের গুণমান ও কোয়ালিটিও সবসময় ভালো থাকে। মিস্টার জাস্টিন তার সবচেয়ে বিশেষ প্রযুক্তি সম্পর্কে তাদেরকে জানায়। যদি স্যালমন মাছের শরীরে সামুদ্রিক উকুনের মতো পরজীবী আটকে যায়, তবে তারা সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজির সাহায্যে সেগুলিকে দূর করে দেয়। এতে একদিকে সমুদ্রের পরিবেশ নষ্ট হয় না এবং অন্যদিকে মাছের গুণমানও বজায় থাকে।
কিন্তু তখনই এটা শুনে জাপানি বিজনেসম্যানরা এই বিষয়ে প্রশ্ন তোলে। তাদের বক্তব্য ছিল যে সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজির শব্দ পরজীবীদের তো দূরে করতে পারে, কিন্তু এর ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হয়ে যায় বা এটি অনেকক্ষণ ধরে চালানো হয় তবে এতে স্যালমন মাছও মারা যেতে পারে। শুধু তাই নয়, এতে পুরো সামুদ্রিক এলাকার ভারসাম্য নষ্ট হতে পারে। এটা শুনে ফিশ ফার্মের প্রধান ইঞ্জিনিয়ার এরিকে গিয়ে সে তাদেরকে বোঝায় এই প্রযুক্তির সবচেয়ে বড় বিষয়টি হলো সঠিক ফ্রিকোয়েন্সি নির্বাচন করা। যদি ফ্রিকোয়েন্সি খুব কম হয় তবে এর প্রভাব পড়বে না, কিন্তু যদি খুব বেশি হয় তবে সত্যিই পুরো সামুদ্রিক এলাকার ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তবে এখন তারা একটি নতুন ট্রানজিস্টর তৈরি করেছে যা মাছের অবস্থা অনুযায়ী নিজে থেকেই ফ্রিকোয়েন্সি বদলে দেয়। যতক্ষণ এই ট্রানজিস্টর সঠিকভাবে কাজ করতে থাকবে ততক্ষণ কোনো ধরনের ক্ষতি হবে না। এই বলে এরিক সেখান থেকে চলে যায়। এই সময় জোহানা ফিশ ফার্মে পৌঁছায়। সেখানে তার পুরনো বন্ধু এরিকের সাথে তার দেখা হয়, আর এরিককে সে আগে থেকেই চেনে। এখানে আসার আগে সে তাকে বেশ কয়েকবার ফোনও করেছিল, তবে মিটিংয়ে থাকার কারণে সে ফোন ধরতে পারেনি। আর একটা বিষয় বলে রাখি, এই ফিশ ফার্মের মালিক যে সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজি ব্যবহার করে আসছে সেই টেকনোলজি এরিক এবং জোহানা নিজে বানিয়েছিল। তবে পরবর্তীতে জোহানা বুঝতে পারে এই টেকনোলজি পরিবেশের জন্য ক্ষতিকর, এই কারণে সে এই প্রজেক্ট ছেড়ে চলে যায়। তবে এরিক এটার উপর আরও কাজ করে এবং টেকনোলজি আরও অ্যাডভান্স করে সেই ফিশ ফার্মের মালিকের কাছে বিক্রি করে দেয়। আর এই কারণেই ফিশ ফার্মের মালিক, তার স্ত্রী এবং তার মেয়ে পর্যন্ত জোহানাকে বেশ ভালোভাবেই চেনে। তবে ফার্মের মালিকের মেয়ে পরিবেশ খুবই ভালোবাসে। তার মনে হয় তার বাবার এই টেকনোলজির কারণেই সামুদ্রিক প্রাণীদের ক্ষতি হচ্ছে, আর এই কারণেই সে এবং তার বন্ধুরা মিলে লুকিয়ে তার বাবার বিরুদ্ধে গোপনে সেই ভিডিওটি বানিয়েছিল এবং তা সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়েছিল। তো যাই হোক, জোহানার সাথে ফিশ ফার্মের টেকনিক্যাল ইনচার্জ গিয়র্গেরও পরিচয় হয়। আগামী কয়েকদিন জোহানা এই ফিশ ফার্মেই থাকবে। সে ওই সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজির সাহায্যে সমুদ্রের গভীরে হওয়া প্রতিটি নড়াচড়ার উপর নজর রেখে এটি জানতে চাইছিল যে আসলে সেখানে কি চলছে। তদন্ত শুরু করতেই প্রথম রিপোর্টেই সে কিছু অদ্ভুত দেখতে পায়। গত কয়েক সপ্তাহ ধরে স্যালমন মাছের মৃত্যু আগের তুলনায় অনেক বেশি হতে শুরু করেছে। এটি দেখে তার মনে সন্দেহ তৈরি হয়, সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজি ঠিকঠাক মতো কাজ করছে তো। সত্যিটা জানতে জোহানা একটি মৃত স্যালমন মাছের পরীক্ষা করে। সে তার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে পরীক্ষা শুরু করে। তার উদ্দেশ্য ছিল এটি দেখা যে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির সনিক সাউন্ডের তরঙ্গ এই হৃৎপিণ্ডের উপর কী প্রভাব ফেলে। এটি দেখে তার সন্দেহ হতে শুরু করে যে হয়তো মাছের মৃত্যু এবং সমুদ্রে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর পিছনে এই সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজিই দায়ী। ঠিক সেই সময় সমুদ্রের ভিতরে থাকা একটি টেকনোলজির সাথে গিয়র্গ সঙ্গে সঙ্গে এরিককে ডেকে দুজনে মিলে সেই যন্ত্রটি জল থেকে তোলে। তারা যখন এর ঢাকনা খোলে তখন ভিতরে একটি অদ্ভুত প্রাণী তারা খুঁজে পায় যা তারা আগে কখনো দেখেনি। তারা তাকে সঙ্গে সঙ্গে ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা শুরু করে। সেই জীবটির পুরো শরীর আঠালো পদার্থ দিয়ে ঢাকা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তার শরীর নিজে থেকে হালকা নীল আলো ছাড়ছিল। তার শরীরে বেশ কয়েকটি ছোট ছোট ট্যান্টিক্যালও ছিল, এক প্রকার নমনীয় হাত। তাকে দেখে জোহানা বলে হয়তো এটি কোনো পরজীবী যা 1300 মিটারেরও বেশি গভীর সমুদ্রের অন্ধকারে অংশে বসবাস করে। হতে পারে যে সনিক সাউন্ড টেকনোলজির কারণে সে আকৃষ্ট হয়ে উপরের দিকে চলে এসেছে। কিন্তু এরপর যে বিষয়টি তার মাথায় আসে তা তাকে ভয় ধরিয়ে দেয়। শুধু এই পরজীবীটি যদি এত বড় হয় তবে যে প্রাণীর শরীরে এটি আটকে ছিল সে কতটা বিশাল আকারের হতে পারে। পরের দিন পুলিশ খবর পায় যে সমুদ্রের তীরে একটি জেটস্কি ভেসে এসেছে, আর এটি সেই একই জেটস্কি ছিল যা নিয়ে ছেলে দুটি ঘুরে বেড়াচ্ছিল। জেটস্কি উপরে ভেসে উঠলেও দুটি ছেলের কোনো খোঁজ ছিল না। এরই মধ্যে একটি ছোট্ট বাচ্চা জেটস্কি দেখার জন্য কাছাকাছি যায় এবং জেটস্কির উপর অনেক আঠালো ও পিচ্ছিল জিনিস লেগে থাকতে দেখে। সে কৌতূহলবশত সেটিকে ছুঁয়ে দেখতেই ওদিকে ফিশ ফার্মে হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করেছে। ক্যামেরায় দেখা যায় যে স্যালমন মাছগুলো খুব বেশি অস্থির হয়ে পড়েছে। তারা এদিক ওদিক ছুটছিল, খাঁচা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে। তখনই জলের ভিতর থেকে লাল রঙের রক্ত উপরে উঠে আসতে শুরু করে। এটি দেখতেই জোহানা সঙ্গে সঙ্গে ডাইভিং স্যুট পরে নেয় এবং সময় নষ্ট না করে জলের নিচে নেমে যায়। কিছুটা গভীরে যেতেই সে এমন দৃশ্য দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে।
খবর পাওয়া মাত্রই পুলিশও দ্রুত সেখানে এসে পৌঁছায়। লাশগুলোকে দেখেই পুলিশ চিনতে পারে এরা সেই একই দুটি ছেলে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো তাদের লাশের উপরেও সেই একই নীল আলো ছড়ানো আঠালো পদার্থ লেগেছিল, যা আগে জেট স্কিতে পাওয়া যায়। এটি দেখে জোহানার মনে অনেক রকমের প্রশ্ন হতে শুরু করে। তবে সে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল সমুদ্রের গভীরে কোনো খুব বড় অজানা জীব লুকিয়ে রয়েছে। হয়তো সে ডিম পাড়ছে, অথবা সে কোনো ধরনের বিপদ অনুভব করছে, তাই তার শরীর থেকে এত বেশি উজ্জ্বল আঠালো জিনিস বের হচ্ছে। সেদিন আরও একটা অদ্ভুত জিনিস ঘটে। কিন্তু কেন? পরের দিন একটি কাইকিং টিম সমুদ্রে ঘুরতে আসে। সবাই নিজেদের নৌকা উল্টে যাওয়ার পর আবার সেটিকে ঠিক করার ট্রেনিং করছিল, কিন্তু তারা একেবারেই জানতে পারেনি এক এক করে সবাই তাদের প্র্যাকটিস শেষ করে নেয়। কিন্তু এই বয়স্ক মহিলাটা এ বিষয়ে একেবারেই নতুন ছিল। নৌকাটি সে উল্টে প্র্যাকটিস করতে গেলেই আর তখনই দেখা যায় এক বিশাল টেন্টিকেল জলের ভিতর থেকে বেরিয়ে বাকিদেরকেও একইভাবে জলের নিচে টেনে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর চারিদিক একেবারেই শান্ত। সেখান থেকে কিছুটা দূরেই জোহানা হাইড্রোফোনের সাহায্যে সমুদ্রের নিচে প্রাণীদের আওয়াজ শুনছিল। সে তাড়াতাড়ি স্থানীয় একজন জেলেকে নিয়ে তার ডিভাইসটি চেক করতে যায় কোন জায়গায় আওয়াজটা হয়েছে। তবে সেখানকার জলও একেবারেই শান্ত। ওই জেলের কাছ থেকে সে একটা অদ্ভুত সত্য কথা জানতে পারে। আজ থেকে অনেক বছর আগে একদিন ঘন কুয়াশার মাঝেই হঠাৎ এখানকার জল এমনভাবে কেঁপে উঠেছিল যেন নিচে থেকে কোনো এক বিশাল আকারের প্রাণী চলে গেছে, এবং সেই ঘন কুয়াশার মধ্যে সে বিশাল আকৃতির একটি ছায়াও দেখে। তবে নিমেষের মধ্যে তা অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে পুলিশের কাছে খবর পৌঁছায় নিখোঁজ হয়ে যাওয়া ওই কাইকিং টিমের মৃতদেহ সমুদ্রে ভেসে উঠেছে। পুলিশ এখানে খুবই নির্মম এক দৃশ্য দেখে। মহিলাটির শুধু শরীরের নিচের অংশটিই ভেসে উঠেছিল। তার কোমরের থেকে উপরের অংশটি কোনো এক শক্তিশালী বস্তু এক ঝটকায় ছিঁড়ে ফেলেছিল। তার বাকি শরীর পুরোপুরি নিখোঁজ ছিল, আর তার নৌকার উপরেও সেই একই চমক ছড়ানো আঠালো পদার্থটি লেগেছিল। তবে বাকিদের ডেড বডি পাওয়া যায় না। পুলিশের মনেও সন্দেহ জন্মায় এইসব ঘটনার পিছনে খুব বড় কোনো সামুদ্রিক জীব হতে পারে। তবে কি সেটা কোনো শার্ক নাকি অন্য কিছু? অন্যদিকে মিস্টার জাস্টিনের মেয়ে এমা তার বাবার এই টেকনোলজিকে ব্যবহারের বিরুদ্ধে ছিল। তার বিশ্বাস ছিল যে এই টেকনোলজি শুধু পরজীবীকেই নষ্ট করছে না, বরং পুরো সামুদ্রিক পরিবেশকে ধ্বংস করছে। সেই জন্য এখন সে সিদ্ধান্ত নেয় তার দুই বন্ধুর সাথে মিলে গোপনে কাছে লাগানো একটি সনিক আন্ডার ওয়াটার সাউন্ড টেকনোলজি বন্ধ করে দেবে। ওদিকে জোহানা ওই শব্দের পরীক্ষা করার সময় আরও একটি চমকে দেওয়ার মতো কথা জানতে পারে। সেই ফিশ ফার্ম থেকে বেশ অনেকটা দূরে সেই একই সাউন্ড টেকনোলজির ফ্রিকোয়েন্সি দেখতে পায়, কিন্তু এই শব্দ এতটাই তীব্র ছিল যে তা মাছেদের শোনার সীমা থেকে অনেকটাই বেশি, এবং সরাসরি তা সমুদ্রের অনেকটাই গভীরে পৌঁছাচ্ছিল। জোহানা সঙ্গে সঙ্গে এই কথা এরিককে জানায়, কিন্তু এরিক অবাক হয়ে বলে এমনটা হওয়া অসম্ভব, কারণ সে নিজে সিস্টেমে একটি ব্লকার লাগিয়েছিল যা থেকে শব্দ এত দূর পর্যন্ত যেতেই পারে না। দুজনের কাছেই ব্যাপারটা অবাক করার ছিল। হঠাৎ তাদের মাথায় একটিই প্রশ্ন আসে, তাহলে কি মিস্টার জাস্টিন কি চুপি চুপি সেই ব্লকারটি বন্ধ করে দিয়েছে? এরিক সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে গিয়ে সিস্টেমের পুরো রেকর্ড চেক করে, এবং সেখানে গিয়ে তার অনুমানই ঠিক হয়। রেকর্ডে পরিষ্কার দেখাচ্ছিল ব্লকারটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এটি গিয়র্গ মিস্টার জাস্টিনের কথা শুনে করেছিল। সঙ্গে সঙ্গে সে মিস্টার জাস্টিনকে ফোন করে রেগে তাকে জিজ্ঞাসা করে সে এমন কেন করল। মিস্টার জাস্টিন শান্তভাবে উত্তর দেয়, বিদেশি বিজনেসম্যানদের সাথে আরেকটি বড় চুক্তি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণে স্যালমন মাছ প্রস্তুত করতে হবে, আর এতে তাদের প্রচুর টাকার প্রফিট। শুধু আর কয়েকটা দিন এভাবেই চলবে, তারপর সে আবার ব্লকারটি চালু করে দেবে। কথাটা বলে সে আর কিছু না শুনে কল কেটে দেয়। মিস্টার জাস্টিন সেই সময় বিদেশি বিজনেসম্যানদের সাথে সমুদ্রের ভিতরে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে মিটিংয়ে ব্যস্ত ছিল। সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে কাচের বড় জানালা দিয়ে বাইরের সমুদ্র দেখছিল, আর তখনই হঠাৎ সেই মহিলার শরীরের অবশিষ্ট অংশটি
আর এই ভয়ানক দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই আতঙ্কে কেঁপে ওঠে। ওদিকে ইউহানা তার রিসার্চ চালিয়ে যাচ্ছিল। সে সেই অদ্ভুত জীবটির উপর কয়েকটি টেস্ট করে, যে প্রাণীটি সনিক মেশিনের সাথে ধাক্কা খেয়েছিল। পরীক্ষা নিরীক্ষার পর সে একটি চমকে দেওয়ার মতো সত্য জানতে পারে। সে বুঝতে পারে যে এই সিস্টেম শুধু স্যালমন মাছের শরীর থেকে পরজীবী সরাচ্ছিল না, বরং তারই সাথে তার সমুদ্রের গভীরে থাকা একটি খুব বিশাল সামুদ্রিক জীবের শরীর থেকেও পরজীবী সরিয়ে দিয়েছিল। আর এই কথাটি বুঝতে পেরে ইউহানার হুঁশ উড়ে যায়। সে সঙ্গে সঙ্গে এরিককে পুরো রিপোর্ট দেখায়। এরিকও এটি শুনে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। আর যদি এটি সত্যি হয়, তবে একটি বিশাল বড় বিপদ তাদের দিকেই ঘনিয়ে আসছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গিয়র্গকে আদেশ দেয় যেন এখনই সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গিয়র্গ তার কথা শোনে না। এই মুহূর্তে মেশিন বন্ধ করলে পুরো ফিশ ফার্মের কাজ বন্ধ হয়ে যাবে, কোটি কোটি টাকার ক্ষতি হবে, আর তার বসের আদেশ ছাড়া সেই কাজ করবে না। এরই মধ্যে মিস্টার জাস্টিন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। সে এসে জিজ্ঞাসা করে যে আসলে কি হচ্ছে। তখন ইউহানা তাকে বোঝায় বিষয়টা শুধু স্যালমন মাছের নয়, এই সিস্টেমের তরঙ্গগুলো পুরো সামুদ্রিক এলাকাকে প্রভাবিত করছে। সেগুলো শব্দ সমুদ্রের সবচেয়ে গভীর পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং এখন একটি খুব বিশাল সামুদ্রিক জীব প্রায় 1300 মিটার গভীর থেকেই ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। ইউহানা তাকে সতর্ক করে বলে এখনই যদি সনিক সিস্টেম বন্ধ করে না দেওয়া হয়, তবে এখানে উপস্থিত কোনো মানুষই নিরাপদ নয়। কিন্তু মিস্টার জাস্টিন তার একটি কথাও বিশ্বাস করে না। তার শুধু তার বিজনেস ডিল আর টাকার চিন্তাই ছিল। সে পরিষ্কার বলে দেয় কেউই তার ব্যবসার মাঝখানে আসবে না। এরই মধ্যে তার মেয়ে এমা দুজন বন্ধুকে নিয়ে গোপনে ফিশ ফার্মের মধ্যে ঢুকে পড়েছে। তিনজনের উদ্দেশ্য পরিষ্কার ছিল, তারা যে কোনো উপায়ে সনিক সিস্টেমগুলো বন্ধ করবে। এমার এক বন্ধু ডাইভিং স্যুট পরে জলে নেমে যায়। সে নিচে গিয়ে একটি সোনার মেশিনের তার কেটে দেয়। মেশিনটি গভীর সমুদ্রে তলিয়ে যায়। ভয়ে সে উপরের দিকে উঠে আসার চেষ্টা করতে গেলেই রক্তে লাল হয়ে যায় জল। ওদিকে কন্ট্রোল রুমের সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। সিস্টেম দেখায় যে একটি সনিক মেশিন হঠাৎ অফলাইন হয়ে গেছে। সবাই বাইরের দিকে দেখতেই দেখে নৌকাতে এমা এবং তার বন্ধু বসে ভয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। মেয়েকে দেখে মিস্টার জাস্টিন ভীষণ আতঙ্কিত হয়ে তাকে বাঁচানোর জন্য সেখানে ছুটে যায়। পুরো ফার্ম তখন অদ্ভুতভাবে কাঁপছে। গিয়র্গ জানায় যে ফিশ ফার্মের সব সনিক সিস্টেম একে অপরের সাথে যুক্ত। এর মধ্যে একটি মেশিন বন্ধ হয়ে গেলে পুরো সিস্টেম সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হঠাৎ সব খাঁচায় থাকা স্যালমন মাছগুলো প্রচণ্ড ভয়ে ছটফট করে ওঠে। মনে হচ্ছিল যেন সমুদ্রের গভীরে খুব ভারী কোনো কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে। ইউহানা বাইরে গিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। উপর থেকে জল একেবারেই শান্ত। কিন্তু দূর থেকে খুব গভীর এবং ভয়াবহ গর্জনের মতো শব্দ ক্রমাগত শোনা যাচ্ছিল। সে সেই শব্দটা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করছিল। আর তখনই হঠাৎ ঘন কুয়াশার ভিতর থেকে একটি বিশাল ট্যান্টিকেল হঠাৎই বাইরে বেরিয়ে এসে সজোরে ব্রিজের উপর পড়ে। ইউহানা ভয়ে সেখানে শুয়ে পড়ে। বিপদ এখন তাদের ঠিক সামনে এসে পৌঁছে গেছে। ইউহানা প্রাণ বাঁচিয়ে দৌড়ে ভিতরে ঢুকে যায়। তবে দূরবীন দিয়ে দেখতেই তারা দেখে জল থেকে প্রচুর পরিমাণে সেই পরজীবীগুলো হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ভয়ে তারা একেবারেই চুপ হয়ে যায়। পরজীবীগুলি ভিতরে ঢোকার চেষ্টা করছে। এই সময়ে উপরে থাকা পাইপলাইন থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মনে হচ্ছিল পরজীবীগুলো ধীরে ধীরে ভিতরে ঢুকেও পড়েছে এবং এখন তাদের দিকে এগিয়ে আসছে। পরজীবী সাধারণত তাদেরকেই বলা হয় যে প্রাণীগুলি নিজে বাঁচতে পারে না, অন্যের সাহায্যে বেঁচে থাকে। আর এই সামুদ্রিক জীবগুলো ঠিক তেমনটাই। তাদের কারোরই নড়াচড়া করা সাহস হচ্ছিল না, কারণ তারা কেউই জানত না যে তারা কী ধরনের জীবের মোকাবিলা করতে যাচ্ছে। ঠিক সেই সময় গিয়র্গ দেখে সেও প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালায়। কিন্তু বিপদ এখন সব দিকেই ছড়িয়ে পড়েছে।
বেশ কয়েকটি পরজীবী ইতিমধ্যেই ভিতরে ঢুকে পড়েছে। সবাই তাদের প্রাণ বাঁচাতে এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ তাদের সামনে থাকা একটি ভারী লোহার দরজা আর ঠিক পরের মুহূর্তে একটি বিশাল টেন্টিকেল দরজার ভিতরে ঢুকে পড়ে। তার বাবা চিৎকার করে তার নাম ধরে ডাকে। ইয়োহানা বাইরে যেতে গেলেই মিস্টার জাস্টিন মেয়েকে বাঁচাতে টেন্টিকেলের উপর আঘাত করে, আর তখনই সেই বিশাল টেন্টিকেলটি এমাকে জীবিত অবস্থায় নিচে ছুঁড়ে ফেলে দেয়। এমা মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু সে তখনও জীবিত ছিল। ওদিকে গিয়র্গ নিজের প্রাণ বাঁচিয়ে একটি কন্টেনারের ভিতরে লুকিয়ে পড়েছে। সেখানে সে দেখতে পায় এমার এক বন্ধুকে, কিন্তু ছেলেটির অবস্থা খুব খারাপ ছিল। সেই পরজীবী তার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছিল। এটি দেখে গিয়র্গ সেখান থেকে বেরোতে গেলেই পরজীবীটি হঠাৎ তার মুখে আঠালো তরল পদার্থ ছিটিয়ে দেয়, আর তখনই ওই বিশাল টেন্টিকেল ওই কন্টেনারকে টেনে নিয়ে জলের গভীরে নিয়ে চলে যায়। ওদিকে ইয়োহানা দৌড়ে ফিশ ফার্মের ভিতরে থাকা ভেন্টিলেশনে ঢুকে পড়ে। তার আশা ছিল যে হয়তো এই রাস্তা দিয়ে বাইরে বেরোনোর কোনো উপায় পাওয়া যেতে পারে, কিন্তু কিছুক্ষণ পরেই একটি বিশাল টেন্টিকেল তার ভিতরেও ঢুকে পড়ে। সে তার পা দিয়ে টেন্টিকেলটিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু টেন্টিকেলটি ক্রমাগত তার দিকে এগিয়ে আসছিল। অবশেষে সে কোনো উপায় আর পায় না। আর তখনই একটি টেন্টিকেল পিছন থেকে তার হাত শক্ত করে ধরে ফেলে। পরের মুহূর্তে সেটি তার ঘাড়ের চারিপাশে পেঁচাতে শুরু করে। ঠিক সেই সময়ে এরিক সেখানে পৌঁছায়। সে সঙ্গে সঙ্গে কুড়াল দিয়ে তাকে আঘাত করতে গেলেই ইয়োহানা তাকে থামিয়ে দেয়। সে বুঝতে পেরেছিল যে যদি সরাসরি টেন্টিকেলের উপর আঘাত করা হয় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, দুজনেরই প্রাণ যেতে পারে। এরিক সঙ্গে সঙ্গে অন্য একটি উপায় বার করে। ধীরে ধীরে পিছনে থাকা বড় ইঞ্জিনের কাছে গিয়ে সেটিকে চালু করে দেয়। ঠিক এই সুযোগে ইয়োহানা এবং এরিক সেখান থেকে পালিয়ে যায়। কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচায় তারা। ওদিকে অজ্ঞান হয়ে পড়ে থাকা এমার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। সে উঠে সামনে তাকায় এবং যে দৃশ্যটি তার সামনে ছিল তা সে হয়তো পুরো জীবনে কখনো ভুলতে পারবে না। তার শরীর এতটাই বড় ছিল যে তার বহু লম্বা লম্বা টেন্টিকেল পুরো ফিশ ফার্মের চারিপাশে ছড়িয়েছিল। এরই মধ্যে মিস্টার জাস্টিন তার মেয়েকে খুঁজে সেখানে পৌঁছায়। বাবাকে দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু তখনই আরও একটি বড় টেন্টিকেলের জোরালো আক্রমণে তারা জলে পড়ে যায়। মিস্টার জাস্টিন বুঝতে পারে দুজন একসাথে থাকলে দুজনেই মারা যাবে, তাই মেয়েকে বাঁচাতে সে তার থেকে কিছুটা দূরে সাঁতরে চলে যায় এবং নিজের প্রাণ সে দিয়ে দেয়। অন্যদিকে এরিক কোনোভাবে দৌড়ে কন্ট্রোল রুমে পৌঁছায়। যোগাযোগ ব্যবস্থা অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই বাইরে কারোর সাথে সাহায্য চাওয়াও অসম্ভব। ইয়োহানা সজোরে একটি কুড়াল দিয়ে ডিভাইসের কন্ট্রোলগুলোকে ভেঙে দেয় যাতে সনিক সিস্টেম অকেজো হয়ে পড়ে। তখন সে জলে এমাকে ভাসতে দেখে এবং তাকে দেখে সে সেখানে দ্রুত ছুটে গিয়ে কোনো রকমে তার প্রাণ বাঁচায়। অবশেষে এরিকের মাথায় আইডিয়া আসে একটি। সে কন্ট্রোল রুমে থাকা সিগন্যাল ফ্লেয়ার বের করে সেটিকে আকাশে ফায়ার করে দেয়। হয়তো কেউ সেটিকে দেখতে পেয়ে তাদেরকে সাহায্য করতে পারবে। অন্যদিকে অফিসার একটি নিখোঁজ বোটের তদন্ত করতে গেলে দেখে সেই বোট সম্পূর্ণ রক্তে ভেজা এবং একই রকমের পরজীবী বোটে ঘোরাফেরা করছে। অন্যদিকে ফ্লেয়ারের আলোতে প্রথমবারের মতো সবাই সেই সামুদ্রিক দৈত্যের পুরো শরীর পরিষ্কার দেখতে পায়। সত্যিটা এবার সবার সামনে পরিষ্কার হয়ে যায়। আসলে মিস্টার জাস্টিন বেশি মুনাফা কামানোর লোভে সনিক সিস্টেমের ফ্রিকোয়েন্সি লেভেল অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। সেই শব্দের কারণে সেই বিশাল অক্টোপাসের শরীরে আটকে থাকা সব পরজীবীরা মারা যায় বা তার থেকে আলাদা হয়ে যায়। পরজীবীগুলো থেকে মুক্ত হওয়ার পর সেই দৈত্যটি গভীর ঘুম থেকে জেগে ওঠে
এবং সমুদ্রের গভীরতা ছেড়ে ওপরের দিকে চলে আসে। কিন্তু ইউহানা বুঝতে পারে যে এখন এই জীবটি নিজে থেকে সমুদ্রের গভীরে ফিরে যাবে না, আর যদি তাকে আটকানো না যায় তবে সে পুরো এলাকা ধ্বংস করে দেবে। তখনই তার নিজের এক্সপেরিমেন্টের কথা তার মনে পড়ে যায়। আর যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে খুব তীব্র সনিক তরঙ্গ ছেড়ে দেওয়া হয় তবে হয়তো এই বিশাল অক্টোপাসের হৃৎপিণ্ড বন্ধ করে দেওয়া যাবে। সে সঙ্গে সঙ্গে এরিককে বলে যতগুলো সনিক সিস্টেম এখন কাজ করছে সেগুলিকে সব একত্রিত করতে হবে। এখন তাদের সামনে ওই সামুদ্রিক দৈত্যের মোকাবিলা করা ছাড়া আর কোনো পথ বাকি ছিল না। তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা সেই সব মেশিন নিয়ে সমুদ্রের গভীর অংশে পৌঁছে যাবে এবং সেই শব্দের ব্যবহার করে সেই বিশাল অক্টোপাসকে মারার চেষ্টা করবে। ঠিক তখন একটি পরজীবী হঠাৎ এমার দিকে এগিয়ে আসলেই সঠিক সময়ে তার মা মানে পুলিশ অফিসার সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে মিস্টার জাস্টিনের মৃত্যুর খবর শুনে প্রচণ্ড কষ্ট পায় সে। তো যাই হোক, সব সনিক সিস্টেম একসাথে নিয়ে ইউহানা বোটে উঠে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত ইউহানা একটি সিদ্ধান্ত নেয়। সে এরিককে বলে সে এখানেই থাকুক, এই কাজে প্রাণের ঝুঁকি আছে। এরিক তাকে আটকানোর অনেক চেষ্টা করলেও ইউহানা তার সিদ্ধান্ত বদলায় না, সেখান থেকে চলে যায়। কিছু দূরে পৌঁছানোর পর সে এক এক করে সব সনিক সিস্টেম জলে নামিয়ে দেয়। ইউহানা ওই প্রাণীর আসার অপেক্ষায় থাকে। বেশ কিছুক্ষণ সমুদ্রের জল একেবারেই শান্ত ছিল, কিন্তু ঠিক তখনই সমুদ্রের জল সশব্দে কাঁপতে শুরু করে। তাকে টেনে নিয়ে একেবারে সমুদ্রের নিচে চলে যায়। পুরো শক্তি দিয়ে ইউহানা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। টেন্টিকাল তাকে টেনে সেই বিশাল অক্টোপাসের ঠিক সামনে নিয়ে যায়, আর প্রথমবারের মতো সে সেই দৈত্যকে একেবারে কাছ থেকে দেখে। তার বিশাল বিশাল চোখ দুটো সরাসরি ইউহানার দিকেই তাকিয়েছিল। হঠাৎ জলের ভিতরে রাখা সনিক সিস্টেম তার সর্বোচ্চ ওয়েভ ছাড়তে শুরু করে। তীব্র শব্দ পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ে, আর সেই তরঙ্গগুলো সরাসরি প্রভাব সেই বিশাল অক্টোপাসের শরীরের উপর পড়ে। তার হৃৎপিণ্ডের মারাত্মকভাবে ক্ষতি করে দেয় এবং অবশেষে তার হৃৎপিণ্ড ফেটে গিয়ে সেই বিশাল সামুদ্রিক দৈত্য সেখানেই মারা যায়, আর সমুদ্রের গভীরে ধীরে ধীরে ডুবে যায়। ইউহানা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরিক তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়, তবে কোথাও তাকে খুঁজে পায় না। কিছু সময় পর সেই জেলেটির নৌকাটিকে তারা দেখতে পায়, আর সেখানে ইউহানাকে দেখা যায়। তবে সে আর বেঁচে নেই, অক্সিজেনের অভাবে অনেক আগেই মারা গেছে। এরপর কেটে যায় প্রায় কয়েকটা বছর। সেই দিনের পর থেকে পুরো খাড়ি আবার শান্ত হয়ে গিয়েছিল, ফিশ ফার্ম বন্ধ হয়ে গিয়েছিল এবং সমুদ্র আগের অবস্থায় ফিরে আসে। মানুষের মনে হতে শুরু করেছিল যে এখন সবকিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তারা এটা জানতো না যে সমুদ্রের সবচেয়ে গভীরে আবারও একটি নতুন বিপদ জন্ম নিচ্ছিল। এবং সেই ডিম ছিল ওই একই অক্টোপাসের। অর্থাৎ বিপদ এখনো পুরোপুরি শেষ হয়নি, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় রহস্যটা হয়তো ক্র্যাকেন নিজেই নয়, কারণ পরিচালক খুব সূক্ষ্মভাবে বোঝাতে চেয়েছেন আমরা যাকে দানব ভাবছি সে হয়তো আসলে নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছে। মাছের অস্বাভাবিক আচরণ, সমুদ্রের প্রাণীদের অদ্ভুত সংকেত, 1972 সালের পুরনো ঘটনা এবং মানুষের তৈরি ফিশ ফার্ম এবং সনিক টেকনোলজি সবকিছু যেন একটা কথাই বলে, প্রকৃতির জগতে মানুষ যত বেশি হস্তক্ষেপ করবে একদিন প্রকৃতিও তার জবাব দেবে। তাহলে প্রশ্ন হলো, ক্র্যাকেন কি সত্যি এই গল্পের দানব, নাকি নিজের স্বার্থে প্রকৃতিকে নষ্ট করা মানুষই হলো আসল দানব? এই উত্তরটা আপনারা নিজেরাই বলুন। তো বন্ধুরা, এই মুভি এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম রহস্যময় মুভি এক্সপ্লেন শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি অন করে দিন।
পরবর্তীতে আবারও একটি এই রকম নতুন মুভি নিয়ে আমরা হাজির হব।